হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলার ইনভেস্টর এই চ্যানেলে আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই। যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটিকে হিট করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আপাতত এই ভিডিওটা আমরা স্টার্ট করে দিই। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি একেবারে আমাদের মেন পয়েন্টে। আর বন্ধুরা, আজকের টপিক যদি আমরা বলি তাহলে বেশ ইন্টারেস্টিং একটা টপিক এখানে আলোচনা করতে চলেছি। তার আগে কিছু মানুষের জন্য আমি সময় বাঁচিয়ে দিই। সময় বাঁচানোর মানে হলো যে এই ভিডিওটি বন্ধুরা, এটি কিন্তু ইনভেস্টরদের জন্য তৈরি করা। আর ইনভেস্টমেন্টের কথাও যদি বলি, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য তো বটেই, তাহলে কোন ইনভেস্টরদের জন্য? লং টার্ম ইনভেস্টরদের জন্য। ঠিক আছে, তো যদি আপনি ট্রেডিং করেন, ট্রেডার হন, তাহলে চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আমি তো ট্রেডিং সংক্রান্ত ভিডিও বানাই না, কারণ আপনি জানেন এই ট্রেডিং এ শুধুমাত্র কিন্তু টাকাই নষ্ট হয়। ঠিক আছে, তাই লং টার্ম ইনভেস্টমেন্টই একমাত্র এমন একটা জিনিস যা শেয়ার মার্কেটে আপনাকে খুব ভালো রিটার্ন দেয়। কোনো সন্দেহ কিন্তু এখানে নেই। তবে এর মধ্যে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন থাকে। এমন নয় যে আপনি যে কোনো কোম্পানিতে চলে গেলেই হবে। যে কোনো কোম্পানিতে চলে গিয়ে সেখানে যদি আপনি 10 থেকে 20 বছরও ধরে রাখেন তাহলেও কিন্তু সেখানে বিশেষ কিছু লাভ হবে না। সঠিক স্টক নির্বাচন করতে জানতে হবে। আর যদি সঠিক স্টকে গিয়ে সেখানে আপনি লং টার্মের খেলা খেলেন তাহলে অবশ্যই ভালো রিটার্ন উপার্জন করতে পারবেন। তো এই ভিডিওর টপিকের কথা যেমন আমি বলেছি, টপিক হলো বন্ধুরা, এই ভিডিওতে আমরা প্রায় 5টি পয়েন্ট বা 5টি গোল্ডেন রুল নিয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা, যার ফলে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, এগুলো মানলে আপনি আপনার প্রফিট বাড়াতে পারবেন এবং ভালো প্রফিট তুলতে পারবেন। তো এই পয়েন্টগুলো আপনি অবশ্যই এখানে প্র্যাকটিস করবেন, তাহলে নিশ্চিতভাবেই এগুলো আপনাকে ভালো ফলাফল দিতে পারে। এতটুকুই আমি আপনাদের এখানে বলতে পারি। আর যেমন আমি আপনাদের আগে অনেকবার বলেছি, আপনাদের পড়তে হবে, স্টাডি করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে, নিজে নিজে ট্রাই করতে হবে। আর এখানেও কোনো সন্দেহ নেই, এর পেছনে কিছু কিছু টেকনিক থাকে, সেগুলো আমি এখানে আপনাদের সামনে শেয়ার করব। ঠিক আছে, তো চলুন শুরু করি এই ভিডিওটি। এই ভিডিওতে এমন 5টা পয়েন্ট রয়েছে যেগুলো আপনি ফলো করলে আপনি লং টার্মে ইনভেস্টমেন্ট করলে আরো কিছু অতিরিক্ত বেনিফিট পেতে পারেন। একদম প্র্যাকটিক্যাল পয়েন্ট আমি আপনাদের এখানে সামনে রাখবো বন্ধুরা, কোনো ফ্যান্সি জিনিস কিন্তু এগুলো নয়। তো পয়েন্ট নাম্বার 1 দিয়ে শুরু করি, সেটা হলো ডাইভার্সিফিকেশন। দেখুন, আমরা সবাই জানি যে পোর্টফোলিও ডাইভার্সিফাই করা উচিত, এটা স্পষ্ট, কিন্তু অনেকেই একটি ভুল করে ফেলেন। তারা ওভার ডাইভার্সিফিকেশনের দিকে চলে যান। ওভার ডাইভার্সিফিকেশন মানে হলো এটাও কিনে নিলেন, সেটাও কিনে নিলেন, এটা ওটা অনেকগুলো শেয়ার পোর্টফোলিওতে রাখেন। ঠিক আছে, এই কারণে কি হয়, তাদের কালেকটিভলি যে পোর্টফোলিও সেটা কিন্তু কাজ করে না। মানে এক স্টক যদিও ডাবল বা ট্রিপল হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ওভারঅল পোর্টফোলিও সেই বেনিফিটটা দিতে পারছে না। কারণ যদি দেখা যায় 30 থেকে 40 খানা স্টক সেই পোর্টফোলিওতে ভরা রয়েছে। আর এই প্রশ্নটাও সবসময় করা হয়, স্যার একটা পোর্টফোলিওতে কতগুলো স্টক থাকা উচিত? দেখুন, আসলে এর কোনো সঠিক উত্তর কিন্তু নেই। ঠিক কতগুলো হওয়া উচিত সেরকম কোনো এক্সাক্ট নাম্বার কিন্তু নেই, কিন্তু সাধারণভাবে বলা হয় আপনি যতগুলো স্টক ইউজুয়ালি অ্যাভারেজ করে কমফোর্টেবল ভাবে পরিচালনা করতে পারবেন সেটাই আপনার অ্যাকচুয়াল লিমিট। মানে আপনি যতগুলো স্টক আপনার পোর্টফোলিওতে রাখতে পারেন এবং সেইগুলোকে নিয়মিত স্টাডি করতে পারেন সেটাই আপনার লিমিট। কারোর লিমিট হতে পারে 10 খানা স্টক, কারোর 5 খানা স্টক, কেউ বা 15 থেকে 20 খানা স্টকও রাখতে পারেন। তাই আপনাকে স্টাডি করতে হবে, কিন্তু এর মানে এই নয় যে আপনি হঠাৎ করে অনেকগুলো স্টক রাখতে শুরু করবেন বা খুবই কম রাখবেন। খুব কম রাখলেও আপনি অনেক বড় রিস্ক নিচ্ছেন। তাই একটি ডিসেন্ট লেভেলের স্টক সংখ্যা আপনার পোর্টফোলিওতে থাকা উচিত। কমপক্ষে 10 খানা স্টক রাখলেও চলবে। ঠিক আছে, যদিও এটা কোনো ফিক্সড রুল কিন্তু নয়, আমি শুধু আপনাদের একটা ধারণা দিতে চাইছি। হ্যাঁ, ওভার ডাইভার্সিফিকেশন থেকে বাঁচতে হবে। ঠিক আছে, একেবারে বেশি স্টক পোর্টফোলিওতে রাখলে ওভারঅল যে পোর্টফোলিও সেটা মুভ করা অনেক কঠিন হয়ে যায়। তখন আপনার ওভারঅল প্রফিট লং টার্মে কিন্তু খুব একটা বড় হয় না। আর শেষমেশ আপনি একটা অ্যাভারেজ প্রফিট নিয়ে এই শেয়ার মার্কেট শেষ করেন। তো এই পয়েন্ট যেটা আপনি উন্নত করতে পারেন সেটার উপর আপনাকে কাজ করতে হবে। এরপরে আসি পয়েন্ট নাম্বার 2 এ। পয়েন্ট নাম্বার 2 যেটা হলো সেটা হচ্ছে বিজনেস। হ্যাঁ বন্ধুরা, কোন বিজনেসে যাওয়া উচিত? ভাই সেরকম বিজনেসে যেতে হবে যেখানে গ্রোথ রয়েছে। আর গ্রোথ কেমন? একটু অ্যাবনর্মাল এক্সপোনেনশিয়াল গ্রোথ। আমি বারবার বলছি, ঠিক আছে, গ্রোথ 2%-এর গ্রোথ, 3%-এর গ্রোথ, তাকেও কিন্তু গ্রোথ বলা হয়। ঠিক আছে, কিন্তু এই গ্রোথ সেটা কিন্তু আমাদের জিডিপির থেকেও কম। তাই আমাদের একটু বেশি গ্রোথের কোম্পানির দিকে যেতে হবে। তাহলে বেশি গ্রোথের কোম্পানি কোনগুলো হয়? হ্যাঁ, যেমন আমি আপনাদের বলেছি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। দেখুন, ফাইন্যান্সের জগতে এই যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, এই নামে কিন্তু কোনো অফিসিয়াল টার্ম নেই। কিন্তু হ্যাঁ, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে আমরা বলতে পারি এমন বিজনেস যা আজ 2025-এ হয়তো নেই, কিন্তু ভবিষ্যতে 2030-এ আপনি সেই বিজনেস দেখতে পাবেন। আর যদি ফাইন্যান্সের দুনিয়ার কথা ধরি, এগুলোকে আমরা বলতে পারি নিউ এজ বিজনেস। ঠিক আছে, নতুন ধরনের বিজনেস
যেমন ড্রোন, তারপরে রিনিউয়েবল এনার্জি, গেমিং ইন্ডাস্ট্রি, তারপরে ইথানল, ঠিক আছে, তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উড়ন্ত ট্যাক্সি, তারপরে ইন্টারনেট যেগুলো স্যাটেলাইট থেকে সরবরাহ করা হবে, এসবের কথা কিন্তু আপনি ধরতে পারেন। ঠিক আছে, এই ধরনের অনেক উদাহরণ আপনি পাবেন। তাই এই ধরনের বিজনেসের উপর আপনাদের ফোকাস থাকা উচিত। তাছাড়াও বর্তমানে দেখতে পাচ্ছেন কুইক কমার্সের মতো বিজনেসও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো ভবিষ্যতে বড় হতে পারে সেইগুলোর উপর আপনাকে নজর রাখতে হবে। মানে এই ধরনের কোম্পানিগুলো যদি আপনি আগে থেকেই ধরতে পারেন তাহলে কিন্তু সেই কোম্পানিগুলো আপনাকে যথেষ্ট ভালো বেনিফিট দিতে পারে। তো বন্ধুরা, এবার পয়েন্ট নাম্বার 3-তে আসি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম সহজ কথা। যদি বেশি রিটার্ন চাই তাহলে কিন্তু একটু বেশি রিস্কও নিতে হবে। এটা কিন্তু পৃথিবীর একটা সাধারণ, একদমই বেসিক একটা রুল। তো এই কনটেক্সটেই যদি আমরা দেখি, যেমন আপনি জানেন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ কোম্পানি থাকে। তো স্পষ্টতই আপনাকে মিড ক্যাপ ও স্মল ক্যাপের দিকে একটু বেশি ফোকাস করতে হবে। ঠিক আছে, আবার দেখুন, এটা কোনো গ্যারান্টি নয়। অনেকেরই ধারণা থাকে যে শুধুমাত্র স্মল ক্যাপ, মিড ক্যাপে পোর্টফোলিও ভরে নেওয়া মানেই আমার টাকা বাড়বেই। ভাই, এটা কিন্তু কোনো গ্যারান্টি নয়। এটা শেয়ার মার্কেট, এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, তো এটা একটা বেসিক জিনিস যেটা আমাদের জেনে রাখা উচিত। হ্যাঁ, যদি আপনি এক্সপেক্ট করেন, মানে একটু বেশি রিটার্ন চাইছেন, তাহলে আপনাকে স্মল ক্যাপ ও মিড ক্যাপের দিকে নজর দিতে হবে। কিন্তু স্পষ্টতই যেমন আমি আপনাদের বলেছি, একটা আর এর সঙ্গে আরেকটা আর আসে। একটা আর হচ্ছে এই রিটার্ন, এবং আরেকটা যে আর, সেটা হচ্ছে রিস্ক। তো যত বেশি রিস্ক নেবেন তত বেশি রিটার্ন থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এই পয়েন্টটাও আপনাদের জেনে রাখা উচিত। যদি আপনি রিস্ক নিতে পছন্দ না করেন, অনেকেই মিড ক্যাপ বা স্মল ক্যাপে যায়, আর যদি স্টক একটু পড়ে যায় 20 থেকে 30%, তখন বলেন আরে ভাই এটা কি হচ্ছে। দেখুন ভাই, আপনি কিন্তু স্মল ক্যাপে গেছেন বা মিড ক্যাপে গেছেন, তো এই ধরনের ছোট ছোট ক্যাপের কোম্পানিগুলোতে এই ধরনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু ঘটেই থাকে। মানে 20 থেকে 30%-এর ক্র্যাশ, এগুলো কিন্তু স্বাভাবিক ব্যাপার। আর যদি এত বেশি ভলিটিলিটি হ্যান্ডেল করতে না পারা যায়, তাহলে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টক এগুলো সাধারণত প্রেফার করা উচিত নয়। হ্যাঁ, লার্জ ক্যাপেও কোনো গ্যারান্টি নেই ভাই যে এটা কোনোদিনই পড়বে না। আমি আবার বলছি, আমি এক ওভারঅল অ্যাভারেজের কথা বলছি। তো যদি তুমি বেশি প্রফিট তুলতে চাও লং টার্মের জন্য, তাহলে ছোট কোম্পানি ধরতে হবে, মিড ক্যাপ ও স্মল ক্যাপের দিকে এগোতে হবে। তো বন্ধুরা, এরপরে আমরা আসি পয়েন্ট নাম্বার 4-এ। এই পয়েন্ট নাম্বার 4 সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্টেজ 1-এ ইনভেস্টমেন্ট করা আপনাকে শিখতে হবে। মানে ইনভেস্টমেন্টের যদি দেখি, 3 ধরনের স্টেজ কিন্তু থাকে। মানে শেয়ার মার্কেটে যে স্টকই হোক না কেন, এতে এই স্টেজ 1 থাকবে, তার সঙ্গে সঙ্গে স্টেজ 2 থাকবে, এবং তারপরে একটা স্টেজ থাকবে, সেটা হচ্ছে স্টেজ 3। ঠিক আছে, এটাও কিন্তু ফাইন্যান্স ওয়ার্ল্ডে নেই। আমি নিজেই বলছি আপনাদের সহজ ভাষায় বোঝানোর জন্য। মানে কোনো শেয়ার কিভাবে চলে, যখন কোনো শেয়ার মার্কেটে ছোট থাকে তখন কিন্তু প্রাথমিকভাবে সেই কোম্পানিটাকে কারোরই ভালো লাগে না। আর তারপরে যখন দেখবেন এই স্টেজ 2-এ চলবে, তখন কিন্তু দুনিয়ার সবাই সেটাকে পছন্দ করে। আর তারপরে একটা স্টেজ থাকে, সেটা হচ্ছে স্টেজ 3। তো এই স্টেজে গিয়ে সেখান থেকে যে কোনো শেয়ার কিন্তু আবার নিচের দিকে নেমে আসে। তো এই স্টেজ 3-তে ইনভেস্ট করে অনেকেই বলে আমরা তো ট্র্যাক হয়ে গেলাম। তো এই শেয়ার মার্কেটের 3খানা স্টেজ যেটা দেখতে পাচ্ছেন এই শুরু হয়েছে, এই একদম ফ্ল্যাট চলছে, এটাকে স্টেজ 1 বলা হয়। তারপরে যেটা দেখতে পাচ্ছেন একদম রকেটের মতো উপরে উঠে গিয়েছে, এটাকে স্টেজ 2 বলা হয়। আর তারপরে দেখতে পাচ্ছেন যে স্টেজটাতে গিয়ে মার্কেট আবার নিচের দিকে নেমে এসেছে, সেটাকে স্টেজ 3 বলা হয়। আর এতে সবচেয়ে বেশি টাকা কাদের আসে জানেন? এই স্টেজ 1-এর মানুষদের। এই স্টেজ 1 যেখানে স্টক পুরোপুরি ফ্ল্যাট ছিল, সেখানে যে বিনিয়োগ করে বন্ধুরা, সেই এই অ্যাকচুয়াল স্টেজ 2-এ যে র্যালি দেখা যায়, সেখানে সবচেয়ে বেশি টাকা তৈরি করে। ঠিক আছে, কিন্তু স্টেজ 1-এ কিভাবে ইনভেস্ট করবেন, আমরা কিভাবে জানবো? এটাই তো মূল কথা। অনেকেই প্রশ্ন করেন, স্যার কিভাবে স্টেজ 1 আইডেন্টিফাই করব? এর জন্য কি করতে হবে? আপনাকে বিজনেস করতে জানতে হবে, বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যারা বিজনেসের আন্ডারস্ট্যান্ডিং রাখে না, তারা কিন্তু এটাও জানে না যে ভবিষ্যতে কোন বিজনেস বড় হবে, কোন সার্ভিসেস বা কোন গুডস ভবিষ্যতে বেশি বিক্রি হবে। আর এই ধরনের ব্যক্তিরাই কখনো এই স্টেজ 1-এ, ধরুন স্টক যখন এই 100 টাকার কাছাকাছি চলে, সেই সময় ইনভেস্ট করবে না। তারা সবসময় এই স্টেজ 2-এ আসবে, অর্থাৎ যখন সবকিছু ইতিমধ্যে বেড়ে গেছে। যখন এই স্টেজ 1-এ থাকবে, তখন কিন্তু তারা কখনোই বিনিয়োগ করে না। তারা তখনই যাবে ইনভেস্ট করতে যখন স্টক অনেকটাই বেড়ে গেছে। এটাকেই বলা হয় স্টেজ 2। মানে একটা চলমান ট্রেনে তারা ইনভেস্ট করবে। তো ধরুন এরপরে স্টকটা এখানে 1000 টাকার কাছাকাছি চলে এলো, আর এইখানে কেউ ইনভেস্ট করে ফেললো। তারপরে স্টক আবার কিন্তু পড়বে। তো ধরুন পড়ে সেই স্টক 1000 টাকা গিয়ে আবার 700 থেকে 600 চলে এলো। ঠিক আছে, তারা কিন্তু বলবে আরে ভাই আমরা তো ফেঁসে গেলাম, 30 থেকে 40% পড়ে গেছে। কিন্তু যদি দেখেন এই স্টেজ 1-এর মানুষেরা, যারা ধরুন এখানে 100 টাকায় ইনভেস্ট করেছিল, তারা এখানে 30 থেকে 40% পড়ে যাওয়ার পরেও স্টকটা যখন 600 থেকে 700-র কাছে আছে, তখনও কিন্তু তারা মুনাফাতেই আছে। ঠিক
ঠিক আছে? তাই সবসময় মনে রাখতে হবে স্টেজ ওয়ানে আপনাদের ইনভেস্ট করতে হবে। যখন কোম্পানি এরকম স্টেজ ওয়ানে চলছে তখন ইনভেস্ট করবেন, আর যখন র্যালি আসবে সেটা এনজয় করতে হবে। আর যখন স্টক আবার নিচে নামবে তখন কিন্তু সেই স্টক আপনাকে সুযোগ দিচ্ছে, আপনাকে বুঝতে হবে যে সেখানে স্টাডি করে আবার ইনভেস্ট করবেন কি করবেন না। তো বেশিরভাগ স্টকই দেখবেন কোনো না কোনো সময় টপ লেভেল থেকে কিন্তু 20%, 30%, 40% পর্যন্ত নেমে যায়। দেখে নেবেন স্টক মার্কেটের বেশিরভাগ স্টকেই কিন্তু এরকম চার্ট প্যাটার্ন দেখা যায়। তো যদি আপনি এই মার্কেট থেকে বড় টাকা উপার্জন করতে চান, মনে রাখবেন সবসময় স্টেজ ওয়ানেই ইনভেস্ট করতে হবে। আর আবার বলছি, এটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ। যে এটা বুঝতে পেরেছে সে শেয়ার মার্কেটও কিন্তু বুঝে গেছে। আর এর জন্য আপনাকে বিজনেস সম্পর্কিত জিনিস পড়তে হবে, বুঝতে হবে কোন বিজনেস চলছে, কোন বিজনেস ভবিষ্যতে কত বড় হতে পারে। যেই ব্যক্তি এই জিনিসগুলো বুঝে নিতে পারবে সেই ব্যক্তি কিন্তু এই জিনিসগুলো সুবিধা নিতে পারে। আর বাকি দুনিয়ার মানুষ পরে আসবে, যখন স্টক 10 গুণ বাড়বে, 1000% রিটার্ন হবে, তখন তারা এন্টার করবে, তখন কিন্তু কিছুই থাকবে না। মানে উদাহরণ হিসেবে যদি বলা হয়, একজন মানুষ যে ধরুন 100 কিলোমিটার রেসে দৌড়চ্ছে, তো সেই ব্যক্তি 100 কিলোমিটার রেস শেষ করার পরে যদি তাকে আবার বলা হয় আরে ভাই আবার দৌড়ো, সে কিন্তু তখন পারবে না, কারণ সে তো তখন ক্লান্ত। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাদের ভালোভাবে বোঝা উচিত। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো বন্ধুরা এগিয়ে চলি স্টেপ নম্বর 5। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ভাই ধৈর্য থাকতে হবে। আমরা জানি ধৈর্য, দেখুন এটা জানা আর বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে ইমপ্লিমেন্ট করা, এতে কিন্তু পার্থক্য আছে। দেখুন যদি আপনি ওয়েলথ ক্রিয়েশনের কথা বলেন তাহলে এর জন্য অবিশ্বাস্য ধৈর্য দরকার। ঠিক আছে? অনেকেই কি করে বেশি থেকে বেশি প্রফিটের দিকে ফোকাস রাখে, যা কিন্তু ভুল নয়। আবার বলছি এটা একদমই ভুল নয়। যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন এবং সেটা 1 লাখ থেকে 1,20,000 হয়ে যায়, ঠিক আছে, আর আপনি 20,000 তুললেন, ভালো কথা ভাই, এটা কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এতে ওয়েলথ ক্রিয়েশন হবে না, কিছুটা প্রফিট শুধু হলো। আর এই প্রফিটে আপনার কিন্তু লাইফস্টাইল সেটা চেঞ্জ হবে না। ঠিক আছে? বুঝতে পারছেন তো? 1 লাখ ছিল, 1,20,000 হলো, তো 20,000 টাকা আপনার প্রফিট হলো। সেটা কি খুব বড় কিছু সেই ব্যক্তির কাছে? 1 লাখকে 10 লাখে কিভাবে পরিণত করা যায় সেটার উপর ফোকাস দিতে হবে। এটাকেই বলা হয় একটু একটু করে ওয়েলথ ক্রিয়েশনের দিকে এগিয়ে যাওয়া। আর এর জন্য আপনাকে কি করতে হবে? ধৈর্য রাখতে হবে, লম্বা সময় নিয়ে খেলতে হবে। আর লম্বা সময়ে ভলিটিলিটি এটা কিন্তু আসবেই। ঠিক আছে? কামানো টাকা উড়ে যাওয়ার ঘটনা ঘটবেই। ধরুন 20% আপনার পোর্টফোলিওতে প্রফিট দেখাচ্ছে, তাও হয়তো উড়ে যেতে পারে, বা 30% প্রফিট দেখাচ্ছে, সেটাও উড়ে যেতে পারে। আর এখন যদি আপনার মন হয় যে ক্যাশ আউট করে নিই, বা ক্যাশ আউট করে নিলে ভালো হতো, যখন 1,20,000 হলো তখন যদি 20,000 টাকা প্রফিট তৈরি করে নিতাম, তো আপনিও যদি এরকমটা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি ওয়েলথ ক্রিয়েশনের দিকে যেতে পারবেন না। কারণ এই ধরনের ব্যক্তিরা বড় টাকা উপার্জন করতে পারবে না। দেখুন টাকা অবশ্যই উপার্জন করবে, কিন্তু নেট নেট যদি আমরা দেখি অনেক বড় যে টাকা সেটা উপার্জন করতে পারবে না। 1 লাখ থেকে 1,20,000 হবে, কিন্তু 1 লাখটা 10 লাখ টাকা হবে না। মানে ছোট মোটো কিছু টাকা কিন্তু উপার্জন করবে। তাই যদি বড় টাকা উপার্জন করতে চান ভাই, লম্বা সময় খেলতে হবে, আর এর জন্য অবিশ্বাস্য ধৈর্য দরকার। আর যখন আপনি সেই ধৈর্য দেখাবেন, অনেকবার বাজার আপনার উপার্জিত যে প্রফিট সেটাও নিয়ে যাবে। তাই সেটা সহ্য করার ক্ষমতাও থাকতে হবে। আর বন্ধুরা এই যে 5টি পয়েন্ট আমি আপনাদের বলেছি, ঠিক আছে, এটা ট্রাই করতে হবে, এক্সপেরিমেন্ট করতে হবে। আমি বহুবার বলছি এটা কিন্তু ট্রাই করতে হবে। যদি আপনি ট্রাই না করেন তাহলে কি হবে? ঠিক আছে? যখনই আমি বলি আপনাদের ট্রাই করতে হবে, অনেকেই বলে আরে স্যার ফিয়ার অফ লস, মানে টাকা ডুবে যাবে, এর ভয় লাগছে। তাহলে এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আমি আপনাদের আগেই বলেছি ভাই, SQSA ফর্মুলা, মানে স্মল কোয়ান্টিটি বা স্মল অ্যামাউন্ট। একটা ছোট পরিমাণ নাও বা ছোট অ্যামাউন্ট ইনভেস্ট করো। আপনি ট্রাই করুন, যতক্ষণ না ট্রাই করছেন সবকিছু শুধুমাত্র থিওরি হিসেবেই থাকবে। আপনি কি শুধুমাত্র শুনে শুনে বাইক চালানো শিখতে পারবেন, সাইকেল চালানো শিখতে পারবেন? 100টা বই পড়েও কিন্তু সাইকেল চালানো শেখা যায় না। যতক্ষণ না সাইকেল নিয়ে আপনি সেটা চাপার চেষ্টা করছেন, পড়ছেন, হাত ভাঙছেন, ততক্ষণ কিন্তু শিখতে পারবেন না। সেইভাবেই যদি আপনি সুইমিং শিখতে চান, 100টা বই পড়েও কিন্তু কোনো কাজ হবে না। বাটারফ্লাই, বেস্ট স্ট্রোক, সুইমিং এ এমন হয়, এগুলো কিন্তু আপনি শুনবেন। ঠিক আছে ভাই? আপনি শোনার পর আপনি যদি সাঁতার না শেখেন জলে নেবে, আপনাকে জলে ছেড়ে দিলে আপনি কিন্তু ডুবে যাবেন। যতক্ষণ না নিজে ট্রাই করছেন ততক্ষণ কিন্তু এই ভয় কখনোই যাবে না। আর ট্রাই করলে ভাই ক্ষতিও হবে। আমাদের সমস্যা কি, আমরা কিন্তু কেউই ক্ষতি চাই না, এমনটা কিন্তু নয়। ট্রাই করতে গেলে ক্ষতি হবে, কিন্তু কম ক্ষতি করতে গেলে কি করতে হবে? কম পরিমাণ রাখতে হবে। যেমন আমি বলছি একটা কোয়ান্টিটিতেও কাজ হয়। প্রথমে শিখতে হবে ভাই। একবার আপনার লার্নিং ভালো হয়ে গেলে জীবনভর কিন্তু শুধুই মজা, তখন সবকিছু বোঝা যাবে কিভাবে চলতে হয়। কিন্তু সমস্যা কি, আমাদের লার্নিং করতে ইচ্ছা করে না। ফার্স্ট রেজাল্ট চাই, ফার্স্ট রিটার্ন চাই, দ্রুত ধনী হতে চাই ভাই, দ্রুত গাড়ি কিনতে চাই। আর এই চক্রে কি হয়, দ্রুত টাকা তৈরি হয় না, বরঞ্চ লসই হয়। তো এর সমাধানও আমি আপনাদের আগে বলেছি, SQSA, মানে স্মল কোয়ান্টিটি বা স্মল অ্যামাউন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে। মানে কিভাবে? নিজে স্টাডি করতে হবে, কোনো কোম্পানি
বা বিজনেস ভালো লাগছে কিনা, এই কোম্পানি মনে হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, ভবিষ্যতে ভালো করতে পারবে, কিন্তু আমি নতুন বিগিনার, আমার ভয় লাগছে। কোনো সমস্যা নেই, একটা কোয়ান্টিটি নাও। এক কোয়ান্টিটি যদি কালকে জিরো হয়ে যায়, কি হয়েছে? কিছুই নয়, সেটা কিন্তু আপনাকে পথে বসাবে না। বা ছোট অ্যামাউন্ট লাগাও, যতটা সম্ভব ছোট অ্যামাউন্ট পারা যায় সেটা লাগাও। কাল ডুবে গেলেও কোনো ফাইন্যান্সিয়ালি ফারাক কিন্তু পড়বে না। আপনাকে ট্রাই করতে হবে, আর যতক্ষণ না নিজে ট্রাই করবেন কিছুই বুঝতে পারবেন না। মিস্টেক করবেন, তারপরে কিন্তু আপনি বুঝতে পারবেন, তারপরে আবার ট্রাই করবেন, ঠিক আছে? এই মিস্টেক করে তারপর এভাবে এভাবে আবার মিস্টেক করেই শিখতে হবে, ঠিক আছে? যেমন বলা হয় প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ঠিক তাই আপনাকে কিন্তু প্র্যাকটিস করেই পারফেক্ট হতে হবে। আর এই প্র্যাকটিস করতে করতে তখনই কিন্তু আপনার সবকিছু বোঝা হয়ে যাবে। একবার বোঝা হয়ে গেলে আপনি বুঝবেন কিভাবে লং টার্মে এক্সট্রা প্রফিট জেনারেট করা যায়। এই সম্পর্কিত 5টি পয়েন্ট আমি আপনাদের বলেছি, এগুলো কিন্তু গোল্ডেন রুলস। এইগুলো ট্রাই করুন, এইগুলো কাজে লাগান। কিন্তু আবার বলছি, যদি আপনি ভাবেন 4 দিনে সব হয়ে যাবে, এটা কিন্তু কখনোই হবে না। আপনাকে লম্বা সময় খেলতে হবে। আর শেষ পয়েন্ট মনে রাখবেন, ধৈর্য কিন্তু দেখাতেই হবে। এখানে অন্য কোনো বিকল্প নেই ভাই, ঠিক আছে? আপনি চাইছেন আমি এতটা ছোট একটা গাছ লাগালাম, এখন পরের দিন 100 লিটার জল দিয়ে দেবো, তখনই বড় হয়ে যাবে, এটা কিন্তু হবে না ভাই। প্রকৃতির নিয়ম অনুযায়ী সময় দিতে হবে। এই ধরনের বোকা বোকা নিয়ম বানিয়ে চললে কিছুই কিন্তু হবে না, আপনি নিজের ক্ষতি করবেন। আর এগুলো করলে আমার কিন্তু কোনো সমস্যা নেই, আপনারই সময় চলে যাবে, আর আপনি গুরুত্বপূর্ণ কিছু শিখতেও পারবেন না। তো ধৈর্য নিয়ে থাকতে হবে, এই পয়েন্টগুলো সঠিকভাবে ফলো করতে হবে, আর এগুলো করতে হবে নিজে নিজে। আর এগুলো করলেই দেখতে পাবেন ভবিষ্যতে কিভাবে পজিটিভ রেজাল্ট আসছে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা হেল্পফুল হয়েছে। চাইলে লাইক ও শেয়ার করতে পারেন। নতুন কিছু শিখে থাকলে কমেন্টে ইয়েস লিখে জানাবেন। চ্যানেলটিও ফলো ও সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।